নির্বাচন কমিশনকে গণভোট নিয়ে মাঠে নামতে হবে এবং সেটার জন্য যা সহযোগিতা দরকার ডেফিনেটলি সরকার করবে। 5 আগস্টের পরে এবং জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কি ঘটেছে আপনারা সবাই জানেন। আমার হিসাবে প্রায় 1400 প্রাণ গিয়েছে শেখ হাসিনার বুলেটে এবং অহরহ তার গত 15 বছর আমি নিজে লিখেছি। আমরা এখানে বহু মতিন সাহেব এখানে আছেন, আমরা বহু বিষয় নিয়ে আলোচনা করেছি রাউন্ড টেবিলে। বিশেষ করে নির্বাচন নিয়ে অনেক আলোচনা হয়েছে, সংবিধান নিয়ে আলোচনা হয়েছে, দ্বিকক্ষ নিয়ে আলোচনা হয়েছে, মূলত পক্ষে বহু কিছু নিয়ে আলোচনা হয়েছে ওই সময় এবং অনেক বলবো যে তীক্ষ্ণভাবে সরকারকে বলা হয়েছে অনেক কিছু ওই সময়কার সরকারকে। কিন্তু ওই সরকারের তো কোনো কিছু শোনার দরকার ছিল না, কারণ তাদের জনগণের কোনো ভোটের প্রয়োজন ছিল না। একই সাথে নির্বাচন কমিশনের কিছু শুনেনি, যতগুলো আমাদের সাজেশন ছিল বছরের পর বছর। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি নিজেই সরকারের সদস্য, তারপর আমাকে বলতে হবে যে এই সংস্কারগুলো করার কথা সেগুলো হয়েছে, বিশেষ করে সাংবিধানিক বিষয়গুলোতে। কিন্তু প্রবলেমটা হচ্ছে মন মানসিকতা। আমাদের রাজনৈতিক দলের মন মানসিকতাটা কি, তারা কি আগের মতোই চলতে চায় না তারা পরিবর্তন হতে চাচ্ছে, সেরকম কোনো কথাবার্তা আমরা কিন্তু সুস্পষ্টভাবে কোনো রাজনৈতিক দল থেকে এখনো শুনিনি। যদিও একটা নতুন রাজনৈতিক দল যারা এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, এনসিপি, তারা বারবার এই কথাটা বলছে, তারা বলেছে, তাদের মুখ থেকে শুনেছি। কিন্তু আমি অন্তত বড় রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকবেন বলে মনে হচ্ছে এবং ক্ষমতায় যাবেন বলে মনে হচ্ছে, তেমন এখন পর্যন্ত সেই ধরনের অঙ্গীকার শুনিনি। আমি যে কাগজপত্রে যেটা দেখেছি সেটা দেখেছি যে অনেকে ডিসেন্ট বা অন্য মন্তব্য দিয়েছেন, কিন্তু কারা দিয়েছেন সেটা আমার কাছে স্পষ্ট নয়। এই পরিপ্রেক্ষিতে আমি একটি কথা বলতে চাই। কালকেও আমি বাসসকে একটা ইন্টারভিউ সময় বলেছি যে আমরা যারা প্রত্যক্ষ করেছি বাংলাদেশের এই ধরনের একটা বিপর্যয়, বিশাল বিপর্যয়, যে বিপর্যয়ের কারণে মাইটি গভর্নমেন্ট বলে যেটা পরিচিত ছিল, তারা তাসের ঘরের মতো ভেঙে পড়লো। এই ভেঙে পড়াতে শুধু সরকার ভেঙে পড়েনি, সম্পূর্ণ বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে, সেটা সমাজ ভেঙে পড়েছে, আপনার প্রশাসন ভেঙে পড়েছে, ল এনফোর্সিং এজেন্সি যার সাথে আমি একটু জড়িত ছিলাম অল্প কয়েকদিনের জন্য, টোটালি ভেঙে পড়েছে। এখন পর্যন্ত সেটাকে দাঁড়া করানো যায়নি। আপনি নাম দেন এটা, প্রত্যেকটি শিক্ষা ব্যবস্থা থেকে কোনো ব্যবস্থাই আপনার থাকেনি, কারণ সব ভেঙে পড়েছে। সবকিছু ছিল একটা যেটাকে বলা হয় ইলিউশনের উপরে, ইংরেজিতে ইলিউশনের উপরে। আমাদেরকে যে ধরনের স্বপ্ন, যে ধরনের কথা বলা হয়েছে, আমরা শুধু চোখে দেখেছি, বিশ্বাস করেছি বা করি নাই। আমরা অনেকেই এই সমস্ত বিশ্বাস করি নাই, বিশ্বাস করি নাই বলে অনেক কথা আমরা লিখেছি। এমনও আছে যে বদিউল আলম মজুমদার সাহেবের বাড়িতেও অ্যাটাক হয়েছে, আক্রমণ হয়েছে। কোনো কথা মানে ব্যতিক্রম ধর্মী কোনো কথা বলার সাথে সাথেই হয় সে গুম হয়েছে, না হয় সে খুন হয়েছে, না হয় সে জেলে গিয়েছে, আর না হয় তার সামাজিক যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো বঞ্চিত করা হয়েছে। আমার এখন কথাটা হচ্ছে যে আমরা কি চাচ্ছি, হোয়াট আর উই আস্কিং ফ্রম দ্য স্টেট, হোয়াট আর উই আস্কিং ফ্রম দ্য নেশন। আমরা কি চাচ্ছি, সাধারণ মানুষ কি চাচ্ছে? আমরা সেই অবস্থাতে ফিরে যেতে চাচ্ছি না আমরা রাজনৈতিক দলগুলোকে আবার সেই অবস্থাতে তৈরি করার চেষ্টা করছি? আমরা কি একক গণতন্ত্রের কথা বলে একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে কিনা? আমরা কি সেই ধরনের ফ্যাসিবাদ দেখবো কিনা? আমরা কি ভোট বাক্স ক্যাপচার হতে দেখবো কিনা? আমরা একক হাতে সমস্ত ক্ষমতা থাকতে দেব কিনা? আমরা মন্ত্রীদের কথা বলতে শুনবো কিনা যে মাননীয় প্রধানমন্ত্রীর হুকুমে আমি কাজ করছি, তার মানে মিনিস্ট্রি কোনো ইন্ডিপেন্ডেন্ট নাই, তারা নিজেদের মতো কাজ করতে পারে না, তারা নিজেদের মতো পরিকল্পনা করতে পারেনি।
পরিকল্পনাগুলো উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা আমি এখন দেখছি। অনেক বিষয় আছে, অনেক কিছু আমি যে মন্ত্রণালয় নিয়ে কাজ করছি বিশেষ করে, সেগুলো আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে এগুলো কেন তৈরি হলো, ওয়াই ওয়াই, কার কার উদ্দেশ্যে। নিচের দিকে যেয়ে দেখি সেই যা এখানে উপর থেকে তৈরি করা হচ্ছে, সাধারণ মানুষের সাথে কোনো যোগাযোগই নাই। যেগুলো যোগাযোগ হওয়ার কথা সেগুলো নাই, এখন সেগুলোকে তৈরি করতে হচ্ছে। আমরা কি সেই ব্যবস্থা দেখবো কিনা? আমরা কি কখনো নিচের থেকে উপর দিকে আসতে দেখবো কিনা চাওয়া পাওয়া গুলো? আমরা কি কখনো কোনো মন্ত্রীকে গ্রামগঞ্জে ঢুকে দেখবো কিনা বসে আলোচনা করতে তাদের কি প্রয়োজন? তাদের কি বেশিরভাগই মেট্রো রেলের প্রয়োজন, না তাদের একটা গ্রামে একটা কাঁচা রাস্তা বা পাকা রাস্তার প্রয়োজন? কোনটা দরকার? এবং এইসব করতে হলে এই সিস্টেমকে বদলাতে হবে। এই সিস্টেমকে যেভাবে বদলানো কথা সেভাবে বদলাবে বলে আমি মনে করি না। এটা কাজেই এইখানে যে সংস্কারের কথাগুলো বলা হয়েছে, এগুলো অত্যন্ত জরুরি, মিনিমাম। আমি সবগুলো পড়েছি। এখানে আরো অনেক কিছু বাকি, অনেক কিছু অ্যাড করার আছে, কিন্তু যা ছিল তাই মিনিমামও সংস্কার। এখন কথাটা হলো যে এই সংস্কারটা আপনারা করবেন কিভাবে? আমার যে পদ্ধতি ছিল সেটা হয়তো অন্যরকম, আমিও তো অন্যরকম সাজেশন দিতে পারতাম, বাট সেটা দিলে আবার অনেকে অনেক রকম মনে করবে। কথাটা হচ্ছে এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে প্রথমত ভোটারদের উপর। যারা ভোট দিতে যাবেন তারা কোথায় ভোট দেবেন, তারা তাদের তাদের সদস্যের সাথে সাথে তারা এখানে ভোট দেবেন কি দেবেন না তারা বুঝবেন কি বুঝবেন না। আর ইলেকশনের ডেটের থেকে তারিখ যদি সেই তারিখ ধরি, সেই তারিখ থেকে রয়েছে প্রায় 1 মাস। কিন্তু এটা নিয়ে একমাত্র সরকারের তরফ থেকে যতটুকু প্রচারণা হচ্ছে সেটুকুই কিন্তু আমরা দেখছি। ভোটের গাড়ি অথবা টেলিভিশনে হানা হচ্ছে, কিন্তু যে কথাটা এখানে যে প্রশ্নটা কাজী হায়াত তুললেন, উনি চিত্র তৈরি করেন, উনি ডাউন টাউন সাধারণ মানুষের সাথে মেশেন। আমার প্রশ্নটা সেখানে, আমি যে গ্রামে যাই, দক্ষিণবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষ সচরাচর যেতে পারে না, সেখানে যখন আমি যাই সেই লোকটাকে যখন আমি জিজ্ঞেস করি সে জানে না। আমার যে অভিজ্ঞতা ছিল, অন্তত যে অভিজ্ঞতাটা নিয়ে আমরা ভোটার লিস্ট তৈরি করছিলাম 2006 2007-এ, তখন আমরা সব এনজিও, মহিলা এনজিও থেকে শুরু করে রিলিজিয়াস এনজিও যারা ছিলেন প্রত্যেককে কিন্তু মাঠে নামিয়েছিলেন। আপনারাও সুজনের অনেকে নিশ্চয়ই মাঠে ছিলেন। প্রত্যেককে মাঠে নামিয়ে বলা হয়েছে সংস্কারগুলো কি। আমি নিজে ইলেকশন কমিশনার হিসেবে বোধহয় এর আগে কোনো ইলেকশন কমিশন এভাবে মাঠে ময়দানে যায়নি। মাঠে ময়দানে গিয়ে বলেছি যে সংস্কারগুলো কি, আমরা কি করতে চাচ্ছি। এবং সুজনের সাথে জড়িত ছিল, সমস্ত জায়গায় সেমিনার হয়েছে, কথাবার্তা হয়েছে, মানুষকে বোঝানো হয়েছে যে যে আমরা যে সংস্কারগুলো ইলেকশন কমিশন করতে যাচ্ছি সেগুলো কি। এবং লোকে বুঝেছে, লোকে রিয়াক্ট করেছে, না হলে এত বড় ভোটার লিস্ট তৈরি করা সম্ভব হতো না। নানান ধরনের প্রতিবন্ধকতা আমরা ছিলাম, কিন্তু সহযোগিতা ছিল প্রত্যেকের সহযোগিতা ছিল। এটা দায়িত্ব নিয়েছিলাম আমরা ইলেকশন কমিশন। এটাও কিন্তু নির্বাচন কমিশনের একটা দায়িত্ব আমি মনে করি, অবশ্যই দায়িত্ব। যে গণভোট হবে, কন্ডাক্ট করাচ্ছে কে? নির্বাচন কমিশন। এখানে সরকার বেশি কিছু করতে পারছে না, শিডিউল ডিক্লেয়ার হয়ে গেছে। আমরা এখন বলতে পারবো না যে এখন আমরা এনজিওদেরকে মোবিলাইজ করবো, যাও তোমরা গিয়ে প্রপাগেট করো, তাহলে পলিটিক্যাল পার্টি বলবে যে আমরা কোনো একটা পক্ষ নিচ্ছি। দেয়ারফর দিস পার্ট আমি মনে করি এসেনশিয়াল। ইলেকশন কমিশনের কাজ এবার শুধু ভোটটা করানো নয়, তাদের কাজ হচ্ছে গণভোটটা কি পাবলিককে বলা, কারণ এই গণভোটও তাদেরকে কন্ডাক্ট করতে হবে। ইজ দেয়ার রেসপন্সিবিলিটি, তাদের রেসপন্সিবিলিটি। কাজে আমি এই নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে আপনারা মোবিলাইজ করুন, আপনারা নিজেরা বাহিরে যান। শুধু ভোট কেমন হবে, ভালো হবে খারাপ হবে সেটা নয়, গণভোটটা কিভাবে হবে এটা জনগণকে বোঝাবার চেষ্টা করেন। প্রয়োজন হলে আপনি অন্যদের সহযোগিতা নিন, কিন্তু ইলেকশন কমিশন না করে যদি
এটা শুধু সরকার করতে যায় তখন এ নিয়ে অনেক কথা উঠবে, যে কার দলে কার পক্ষে আমরা কি করছি। ইতিমধ্যেই আমিও আপনাদের মতো অনেক গুঞ্জন শুনছি, অনেক অনেক ক্যাম্পেইন চলছে, চলাটাই স্বাভাবিক। কারণ আমরা যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই, তারা সব ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে, তাদের কাছে এখনো টাকা পয়সা আছে, তাদের বিদেশি মদত আছে। কাজেই এখানে আমাদের দায়িত্ব হচ্ছে যে আপনাদের মতো অর্গানাইজেশন শুধু এখানে বসে নয়, বাইরে গিয়ে প্রোভাইড করবেন, সেটার জন্য নির্বাচন কমিশন অবশ্যই তাদেরকে সহযোগিতা করতে হবে, যাতে আবার নির্বাচনের বিষয় নিয়ে একটা বড় ধরনের হইচই না হয়। তো আমি এটুকুই বলবো যে এটা অত্যন্ত জরুরি। আমরা যদি ভবিষ্যৎ বাংলাদেশে অতীতের মতো শাসন ব্যবস্থা না দেখি তাহলে এটা করতে হবে, যদিও এখানেও আমার কিছু কিছু রিজার্ভেশন আছে, বাট দ্যাটস ওকে। কাজে এই জায়গাতে আমার মনে করি যে শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে সরকার যা করণীয় করছে এবং করবে, কিন্তু একটা জায়গায় এসে লিমিট হয়ে যাচ্ছে, যেখানে ইলেকশন কমিশনের এখতিয়ারের মধ্যে আমরা চলে যাচ্ছি। কাজেই আমরা আশা করি, অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার পূর্বতন অভিজ্ঞতা নিয়ে, যে নির্বাচন কমিশনকে গণভোট নিয়ে মাঠে নামতে হবে, এবং সেটার জন্য যা সহযোগিতা দরকার ডেফিনেটলি সরকার করবে। কারণ সরকার তো ইলেকশন দিতে চাচ্ছে, আপনারা তো কেউ তার ঘাড়ের উপরে চাপেন নি যে নির্বাচন দিতে হবে। গভর্নমেন্ট ইজ গিভিং ইলেকশন বিকজ ওটা আমাদের আলটিমেট এইম ছিল, যে আমরা একটা প্রচ্ছন্ন নির্বাচনের মাধ্যমে যেই আসুক তাকে হ্যান্ড ওভার করবো। কিন্তু এই গণভোটের মধ্যে যেগুলো বদিউল আলম মজুমদার সাহেব ইন ডিটেল বললেন, এখানে বহু কিছু আছে যেগুলো না হলে আমরা কিন্তু পূর্বতন অবস্থায় ফিরে যাব। এখানে একজন প্রশ্ন করেছেন অনেক কিছুই, দাসত্ব ইত্যাদি ইত্যাদি সবকিছু বজায় থাকবে এবং থাকতে পারে যদি আমরা এই মিনিমাম সংস্কারগুলোর মধ্যে না যাই। এবং এটা বাধ্য করতে হবে পলিটিক্যাল পার্টিকে, দ্যাট দে হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। যখনই জনসমর্থন বা জনগণের মধ্যে সচেতন আসবে, একটা 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 সিটিজেন্স রাইট স্ট্যাবলিশ হবে এটার উপরে, তখন পলিটিক্যাল পার্টি যেই যাক বাধ্য থাকবে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য।